উত্তরবঙ্গ থেকে পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে ধূপগুড়ি গেছিলেন, কিন্তু তারপর এই যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে তাতেই সর্বশান্ত, সব শেষ। পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন, একটা প্রাকৃতিক দুর্যোগ, ভেসে গিয়েছে ঘরের আসবাবপত্র থেকে বই খাতা। একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মানুষের স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যায়, না দেখলে বিশ্বাস করা কঠিন। শুধুমাত্র এই বাড়িটা এইভাবে ভেঙে গেছে তাই না, এই বাড়িটার আর কোনো অস্তিত্ব নেই তাই না, বাড়ির মধ্যে যা ছিল সবটাই জলের তোরে ভেসে গেছে। এটাই শুধু শেষ কথা না, শেষ কথা হলো এই দাওয়ায় বসে যে ছেলেটা পড়াশোনা করত, তার চোখ চোখে স্বপ্ন ছিল সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। কোন ইয়ারে পড়ো? থার্ড ইয়ার। হ্যাঁ, তৃতীয় বর্ষ। কি নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বই খাতা আমি পুজোর ছুটিতে বাড়ি আসছি, বই খাতা সব ভেসে চলে গেছে, কিচ্ছু নেই। মানে কিচ্ছু রাখতে পারো না, শুধু একটা ফাইলে আমার ছিল, কিছু ডকুমেন্ট আছে, আর কোনো কিচ্ছু নেই। মানে এখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলে? এখান থেকে আমি ওখানে পিজিতে ছিলাম, পুজোর ছুটিতে বাড়ি আসছে, এই তারপর তো বন্যায় সব ভেসে গেছে। কিভাবে এই স্বপ্ন সে ফিরে পাবে? তার বাবা মার স্বপ্ন ছিল তার ছেলেকে অন্তত একটু পড়াশোনা করাবে, অন্তত নিজের পায়ে দাঁড় করাবে, আর সেই স্বপ্নটাই দেখতো কিন্তু তার পরিবার। আপনার ছেলে? আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করে আমি যে কোনো একটা ইসে করব, কিন্তু আজ প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে এই পরিণত হবে, মানে স্বপ্নও আমি ভাবতে পারি নাই। ঘরে যা কিছু ছিল, সুকেশ, গডরেজ, আলমারি, গ্যাস সিলিন্ডার সব কিছুই আমার শেষ হয়ে গেছে। পুজোর ছুটিতে আমার ছেলে বাড়ি এসে বই পুস্তক সব কিছুই নিয়ে আসছে, সব কিছুই ভেসে গেছে, কিছুই উদ্ধার করতে পারিনি। মানে কিচ্ছু নেই এই মুহূর্তে? কিচ্ছু নেই, কয়েকটা ডকুমেন্টস আছে কলেজের, ওর যে শুধু একটা ফাইলে আছে, তাছাড়া বাদ বাকিগুলো কিছুই বের করতে পারিনি। এটাই হচ্ছে স্বপ্নের পরিণতি। এই গোটা বাড়ি ঘর যা ছিল, কোথাও এতটুকু কিছু নেই। শুধুমাত্র ছেলেটা তার একটা প্রয়োজনীয় ফাইল বুকে করে দৌড়েছিল সেটাকে বাঁচানোর জন্য, আর কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারেনি। কি হবে এই পরিবারের? আদৌ কি এই ছেলেটা আবার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যেতে পারবে? সবাই মিলে পাশে না দাঁড়ালে সেটা অসম্ভব। শুধুমাত্র সরকারের সাহায্যে এই স্বপ্নগুলো কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। এই স্বপ্ন ফেরাতে হলে এদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। এখানকার মানুষের এমনটাই আবেদন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধূপগুড়ি। বিহারের পর এবারে রাজ্য এসআইআরের পালা। এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআরের জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় কাজ 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এবার বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করছে তারা। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলার শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের 4 আধিকারিক। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত? বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% চাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা এগিয়েছে? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন, নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন, বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা, আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরে কিছুটা বিএলও যেটা আছে, গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। ভিতরে যখন বৈঠক চলছে, বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন। আমার ভোটের নামটা কেটে দিয়েছে। মাসখানে আগে বাড়িতে গেছিল চেক আপ করতে, তখন ভোটটা কেটে দিয়েছে। কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে। নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। রুমা পাল, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই আবহে আবার তালিকা থেকে প্রায় 1,20,00,000 অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআর এ কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1,20,00,000 লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে, তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গেও মিলেমিশে আসে। তাহলে আরে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।